আমি বেশ এক গুচ্ছ প্রশ্ন পেয়েছি, তো এইগুলো উত্তর তো দেওয়া যাবে না, মানে এগুলো নিয়ে মশকরা করা যাবে। যেমন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমার প্রশ্নটি উনি বলছেন, আবাসিক হলগুলো কিভাবে চলবে? বিশ্ববিদ্যালয় যখন তৈরি করা হয়, মনে করেন ইউরোপে যেগুলোকে কলেজ বলা হতো, আপনাদের জানেন, একই কথা আবার আবৃত্তি করছি আমি, অনেকগুলো কলেজের সমষ্টিকে ইউনিভার্সিটি বলা হতো। কলেজ থেকে আপনারা জানেন কলিগ কথাটা আসছে, এটা ছিল একটা শিক্ষক সমিতির নাম ছিল কলেজ। আরবিতে এটাকে মাদ্রাসা বলে। লক্ষ্যের বিষয় মানে কোনো অনুবাদ বহু এক হয় না, কাছাকাছি। আমরা যদি প্রাইমারি স্কুলে বলি, ইবতেদায়ী বলি, এগুলি ইংরেজিতে বলে গ্রামার স্কুল। গ্রামার মানে যে লেখা, এটা জানলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। আরবিতে এটা বলে মক্তব। আরবিতে টেবিলকেও মক্তব বলে, কারণ এর উপরে লেখা হয়, কতবা থেকে আসে। তো অনেকগুলো শব্দগত কারণে আমরা যেমন আরবিতে মসজিদকে জামি বলে, জামি মসজিদ, এর প্লুরাল হচ্ছে জামিয়া বিশ্ববিদ্যালয়। তবে যে সে প্লুরাল নয়, স্ত্রীলিঙ্গে প্লুরাল। তো এখন হলগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউয়েন্ট কলেজ। কলেজের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো স্থাপন করা হয়। আপনাদের সার্টিফিকেট এখন লেখা থাকে কোন হল থেকে পাস করেছেন। আপনার ডিপার্টমেন্ট লেখা থাকে না, কিন্তু হল লেখা থাকে। আপনার ডিগ্রির নাম লেখা থাকে, কোন হলটাই হচ্ছে কলেজ। এগুলো কিভাবে চলবে? এখন হলে প্রভোস্ট আছে, হাউস টিউটর আছে। আগে হাউস টিউটর কেন ছিল? এখন কোন টিউটর ক্লাস নেই না। টিউটর মানে তিনি আপনাকে একটা টিউটরিং করবেন, তিনি ঘরে থাকেন, তিনি একটা সিট পান, এই জন্য আমরা হাউস টিউটর হই। আর গিয়ে আমরা যদি কোনো বহিরাগত আক্রমণ হয়, পুলিশকে ফোন করি, এই তো কাজ। লেখাপড়ার তো কোনো কাজ নাই। হলগুলো ছিল আগে টিচিং ইউনিট ধরা হবে, হলের মধ্যে ডিবেটিং হবে, হলের মধ্যে পত্রিকা হবে। এবং এই যে রমেশচন্দ্রের স্মৃতিকথায় দেখবেন জগন্নাথ থেকে বাসন্তিকা বলে একটা বার্ষিকী বের হতো, যেটা বার্ষিকী বলি। এই যদি এখন হলগুলোর আবাসন কিভাবে চলবে? আমি তো আপনাদের দাবির মধ্যে শুনে আমি শিউর উঠলাম যে ভোটের কেন্দ্রগুলো হলে না হয়ে, কারণ তখন তো সেখানে চুরি হবে। 1973 সালে চিন্তায় হয়ে গেছিল না, আমরা সবকিছু ভুলে যাই। মানে মানুষের স্মৃতি এতই দুর্বল, সে এক বছরের বেশি কিছু মনে রাখে না, বর্তমানে আরো। তো সেই জন্য হলগুলো কিভাবে চলবে আমি জানি না, আমি তো প্রশাসনের সাথে যুক্ত নই। তবে হলগুলো আমি মনে করি ছোট হওয়া উচিত। এই যে একটা হলে 1000 লোক 2000 লোক থাকবে, এটা কোন রকমের বৈজ্ঞানিক ব্যবস্থা নয়। হল ছোট হওয়া উচিত। এবং বিশ্ববিদ্যালয় যদি হয়, ঢাকায় তো 10টা বিশ্ববিদ্যালয় হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1, ঢাকা বিশ্ববিদ্যালয় 2, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ প্যারিস দেখেন আপনার 12টা আছে প্যারিসের ভিতরে। নিউ ইয়র্ক শহরে আছে সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্ক, 12টা ক্যাম্পাস আছে, সবগুলো সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আপনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পুরাতন গৌরবপূর্ণ রাখবেনই, আপনি রাখেন। কার্জনকে ঢাকা বিশ্ববিদ্যালয় 1 বলেন, কলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বলেন, এইভাবে হল করা যায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় যখন হয়েছিল, এটা ছিল রমনায় হয়েছিল, এটা শহরের বাইরে ছিল। এখন বিশ্ববিদ্যালয়টা বাইরে নিয়ে যাওয়া উচিত। এটা বলে তো আপনারা আমাকে আইয়ুব খানের মতো ট্রিট করবেন, বুঝতে পারছেন না? এগুলি ভাববার বিষয়, আমি বলবো না। আর লিখছে এর সাথে যুক্ত 7 কলেজ নিয়ে যে নতুন সংকট সৃষ্টি হয়েছে, এর যৌক্তিক সমাধান আসলে কি হতে পারে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই কলেজের শিক্ষার্থী উভয়ের জন্যই মঙ্গলজনক হবে। আমার বক্তব্য হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় তো তৈরি হয়েছিল আদিতে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি আকারে, অ্যাফিলিয়েশন তো তার কাজ নয়। তো অ্যাফিলিয়েটিং যদি ইউনিভার্সিটি দরকার হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তো জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের পছন্দ হচ্ছে না 2015 সালে, তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিচ্ছে কেন? আলাদা একটা আপনি সুপারভাইজিং ইউনিভার্সিটি করেন, অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি করেন। এত বিশ্ববিদ্যালয় করতে যখন আপনার বাধে না, এক নামে যখন 11টা বিশ্ববিদ্যালয় করেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাইলে কত অসুবিধাটা কি আপনার? মানে সারা দেশে আছে বিশ্ববিদ্যালয় কি শিক্ষা বোর্ডের মতো। আপনারা এটাও জানেন কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল 1958 সনে, ওখানে কোনো পড়ানো হতো? কিছুই পড়ানো হতো না। 1858 সনে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্কিমচন্দ্র প্রথম 2 গ্রাজুয়েটের একজন আমরা বলি, তাকে ক্রেডিট নম্বর দিয়ে পাস করা হয়েছিল। উনি পরীক্ষা দিয়েছিলেন হুগলি মহসিনের কলেজ থেকে। এবং আহমদ সাহেব প্রায় বলেন, আমাদের তো অপ্রীতিকর কথা বলা সিদ্ধহস্ত, উনি বলেন যে মহসিন ফান্ডের বৃত্তি নিয়েই বঙ্কিমচন্দ্র তার বিয়ে পাস করেছিলেন। এবং সেই জন্য তিনি অনেক এমন রাষ্ট্র কল্পনা করেছেন যেখানে মুসলমানদের কোনো স্থান থাকবে না। এবং এইটা আমি বলছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় 1900 সনের আগে পাকে আর পড়াতো না। কার্জনের সময় যে বিশ্ববিদ্যালয় সংস্কার হলো, তখন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু হলো এমএ ডিগ্রির জন্য। কাজে আমার কথার সাথে প্রসঙ্গ হচ্ছে, 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখার কি যুক্তি আছে? সিদ্দিকের আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট করেছে না, ডিপার্টমেন্টগুলোর বাংলা নামও ঠিক করতে পারে নাই।
আপনারা দেখেন কলাভবনের দক্ষিণ প্রান্তে অপরাজেয় বাংলার বিপরীত দিকে দেখলে যেখানে বাংলা সেখানে প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে। ওই বিলবোর্ডে দেখেন কি উমেন এন্ড জেন্ডার স্টাডিজের বাংলা করতে পারে না, মানে আপনার এটা হলো সারেন্ডার। এটা জেনারেল এ কে নিয়াজের সারেন্ডার থেকে বেশি লজ্জাজনক। বাংলা ভাষাতে তারা জানেন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল এর নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি এটা কি সন্তর্পণে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে? আমরা কোনো আইন করতে হয়েছে? আইন যদি করে থাকি আমরা জানিও না। একই সাথে দুই নাম করে আমাদের সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি তার অনেক ছাত্ররা শহীদ হয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি সেগুলির নামের মধ্যে বাংলা নাই কেন? ইস্ট ওয়েস্ট কথাটা বাংলা হয় না, নর্থ সাউথ বাংলা হয় না, দুইটা নাম থাকলে অসুবিধা কি? লক্ষ্য করেন এই যে আমার সাথে যে বইটা আছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ভণ্ডামি এবং অসততা কাকে বলে ফ্যাসিজম, এই বইতে দেখতে পাবেন। বইটা বেরিয়েছে 1974 উপরে লিখতে কলকাতা সংস্করণ 1974, সভাপতি শ্রী রমেশ চন্দ্র মজুমদার, সম্পাদক শ্রী আশুতোষ ভট্টাচার্য। আর লিখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ সংস্করণ, একটা লাইনও তারা লেখে নাই। তো তাদের সম্পাদনা আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিল্টন কুমার দেব। এইটা আমার মূল বক্তব্য নয়, নিচে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এই নামে বাংলা হয় না? অবশ্যই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি কলকাতায় নাম করেছে বাংলায়। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসময় পড়তাম, আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বলে না, প্রাক্তন ছাত্রদের সমিতি বলেছে। ঢাকায় তো বললো কেন? 2021 সালে এই বই বেরিয়েছে মুজিব বর্ষে, সেই বইয়ের নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আপনারা মুখে মুখে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কতগুলো শব্দ বাংলায় ঢুকে গেছে, যেমন ক্লাব, এটা বাংলা করতে পারবেন না। বাংলা যেটা ক্লাব শব্দের উপযুক্ত ক্লাব নাই, ক্লাবে যদি অনুবাদ করেন তো মুগুর লিখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুগুর লিখবেন? আর ক্লাব মানে আমি যে প্রশ্ন করতে করতে ক্লাব বলে, যা হোক বাদ দেন। তো এর আগে দেওয়া যাবে না। 7 কলেজকে আমি মনে করি ঢাকা কলেজে রাখার কোনো দরকার নাই। এটা হলো সংকীর্ণ রাজনীতি, 2 পয়সা লাভ। ওই যে আমার বন্ধুরা বলছিল, আমি আধুনিক ভাষা ইনস্টিটিউটে একসময় খণ্ডকালীন শিক্ষক ছিলাম, লেকচারার ছিলাম। তো সেখানে একটি দেখে আমার সামনে গ্রিল করা মুরগি এবং নাম রুটে এসে হাজির। আমি কিছু অপরাধ করি না, এখানে দিচ্ছেন বলে আপনি পরীক্ষা দিয়েছি তো ওখান থেকে ওই প্রসঙ্গে আমার বলছি, আমরা যে 2-4 হাজার টাকা পাই তাতে আপনার রিক্সায় ঘুম হচ্ছে না? আপনি এগুলো পরীক্ষা নিচ্ছেন কেন? আমি বলছি রাজার নতুন জামা বলা সেই শিশুর মতো, যার কোনো আক্কেল নাই। আমি কি রাজার তো ন্যাংটাও মা, তোমরা তো সুন্দর মসলিন পড়তে বলছো কেন? আমি সুতরাং শিক্ষকদের দুর্নীতি কোথায় নেমেছে তাদের ভর্তি পরীক্ষা এটা প্রমাণ। কোনো ভর্তি পরীক্ষা তো দরকার নাই। ইন্টারমিডিয়েট মেট্রিক পরীক্ষা ঠিক করেন, তাহলে আর ভর্তি পরীক্ষা দরকার হবে না। এটা ঠিক করতে আপনি পারেন না, ঠিক আছে, তাহলে না পারলে আপনি আত্মহত্যা করেন। আমরা কেমন বিশ্ববিদ্যালয় চাই তার একটি কল্পিত ধারণা আমাদের মাঝে কিছুটা বিদ্যমান থাকা সত্ত্বেও কেন আমরা তা বাস্তবায়িত করতে পারি না? আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা কেন হচ্ছে আমরা এখন গভীর আলোচনায় যাই না, গভীর আলোচনায় গেলে ঘুম আসবে, গভীর আলোচনা করবো না। সেটা হচ্ছে আপনার এই যে মধ্যবিত্ত শ্রেণী গঠন, রমেশ চন্দ্র মজুমদার বলেছেন বিশ্ববিদ্যালয়ে মুসলিম লেকচারার দরকার কেন? ঢাকায় একটি মুসলিম মধ্যবিত্ত শ্রেণী গড়া দরকার। আইয়ুব খান এই মুসলিম মধ্যবিত্ত শ্রেণী গড়ার জন্য, আইয়ুব খানের আগে অবশ্য পাকিস্তান সরকার এই ধানমন্ডিতে ধানের ক্ষেতকে মানুষের বাস থেকে পরিণত করার জন্য প্লট বিভক্ত করেছেন। 5 কাঠা 3 কাঠা, দাম ছিল 5,000 টাকা 3,500 টাকা করে বরাদ্দ করেছেন। সেখানে তারা, আপনারা আমাকে যারা ধর্ম গুরু আছেন গালি দেবেন না, আমি শুধু উদাহরণ দিয়ে বলছি, তারা ঠিকই কোথায় কোথায় মসজিদ হবে সেই জায়গাগুলো ঠিক করেছেন, ঠিকই করেছে। কিন্তু কোথাও একটা প্রাইমারি স্কুলের জায়গা রেখেছেন? মসজিদের পাশে তো রাখতে পারতেন মক্তবের জন্য একটা জায়গা, যেমন আরবরা করেছিল। তার একটা পাঠাগারের জায়গা রেখেছেন। গুলশান, বনানী শুদ্ধ, ধানমন্ডি শুদ্ধ, ঢাকা মব্বু আবাসিক এলাকায় কোথাও প্রাইমারি স্কুলের জন্য জায়গা নেই। সেদিন একটা প্রাইমারি স্কুলে আমি আবিষ্কার করলাম, 1963 সালে প্রতিষ্ঠিত খোদেজা বেগম প্রাথমিক বিদ্যালয়। কোথায়? বাংলা মোটরের কাছে, পশ্চিম দক্ষিণ দিকে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সেটা পুরো দোকানের ভিতর ডুবে গেছে। বিশ্ববিদ্যালয় অথবা বিদ্যালয়ে তার তো ময়লা লাগবে। ধানমন্ডিতে এখন যে বিদ্যালয়গুলো দেখছেন গভর্নমেন্ট জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল, সেগুলো লোকের বাসগৃহ বদলাই এখন করছে। এই যে অভিবৃষ্যকারী একটি মধ্যবিত্ত সমাজ, সেখানে কি করে আপনি এটা করবেন?
আপনি যে স্বাধীনতার 50 বছরও কোথাও বাংলা মিডিয়াম চালু করতে পারলেন না, তদুপরি কিন্ডারগার্টেনকে ইংরেজিতে রূপান্তরিত করলেন। কই আপনাদের শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যায় বিচার চা দেশে কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া উচিত, অ্যাবসলিউটলি বন্ধ করে দেওয়া উচিত। তাহলে ইউনূস সাহেব করবেন না, যে করুক এটা। বেশি কথা বলা বোধ হয় ভালো না, হয়তো আপনাকে জেলে যাওয়ার ইচ্ছে হয়েছে শুনছি। আমাদের কবি কামাল চৌধুরীকে আজকে ধরা হয়েছে শুনলাম, তো ভাবলে আমাকে কালকে ধরতে কোনো দেরি হবে না। আচ্ছা আসুন, এখন এই একগুচ্ছ একটা আপনার আমি সংক্ষেপ করি। শিক্ষকদের সঙ্গে 3টা প্রশ্ন আছে, আমি একটা বললেই হবে। একটা বলছে বিভিন্ন বিভাগে দেখা যাচ্ছে কিছু শিক্ষক আছেন যারা শিক্ষার্থীদের খুব ভালো করে পাঠদান করতে পারেন না, যদিও তারা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী। এরকম শিক্ষকদের কি করা উচিত? আমি তাদের এইরকম শিক্ষকদের জেলখানায় পাঠানো উচিত নয়। তাদের কি করা উচিত? তাদের প্রশিক্ষিত করা উচিত। কিভাবে? তারা তো উচ্চতর ডিগ্রি পেয়েছেন, কিন্তু উচ্চতর ডিগ্রি ভালো পড়াবার গ্যারান্টি নয়। শিক্ষককে আমি তাদেরকে সবিনয় বলবো, সব কলোনিয়াল দেশের উদাহরণ। এই যে আমাদের বান্ধবী বন্ধু সামিনা তো বলে গেল, এটা কলোনিয়াল প্রজেক্ট। আমি এই ধরনের কথা দুরকম ব্যাখ্যা হতে পারে, অ্যাম্বিভ্যালেন্ট বলে সব কথা। এই কথা একদিকে সত্য, একদিকে মিথ্যা। এর আগে অরূপ রাহিবা কেন বক্তৃতা বলে গেছিলাম আমাদের পাঠশালার আলোচনা, এটা কলোনিয়াল প্রজেক্ট। একটা জিনিস মুখস্থ করে আসলে বলতে নাই, একটু হজম করে বলতে হয়। কলোনিয়াল আমাদের যা যা হয়েছে সবকিছু খারাপ, এটা ঠিক নয়, এবং সবকিছু ভালো তাও ঠিক নয়। এই বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের লোকেদের দাবিতে, এবং তারা তো ডিস্টর্ট করার চেষ্টা করবে আমাদের। তাহলে ফ্রান্সের কাছে কি শিখতে পারি আমরা? নেপোলিয়ন দেখিয়েছিলেন শিক্ষা ব্যবস্থা শুধু অভিজাত শ্রেণীর মধ্যে সীমিত রাখা উচিত নয়, এই জন্য তারা একল নরমাল সুপিরিয়র করেছিলেন। এইটা এখন ফ্রান্সের সারা বিশ্ববিদ্যালয়গুলির একটি, সেটা ছিল শিক্ষক প্রশিক্ষণ কলেজ। আমাদের সবচেয়ে বেশি ভালো দরকার ছিল শিক্ষক প্রশিক্ষণ কলেজ, এবং ওই প্রশিক্ষণ কলেজের ডিগ্রি ছাড়া বিশ্ববিদ্যালয়ে কাউকে চাকরি দেওয়া উচিত নয়। 2 বছর আপনার হাই স্কুলে পড়াতে হবে। ফ্রান্সের ডিগ্রি আছে, ফ্রান্সের পরীক্ষার নাম এগ্রিগেশন। জাবল ছাত্রের মতো লোককে পরীক্ষা দিতে হয়েছে, এমএস সেজারের মতো লোককে এই পরীক্ষা দিয়ে পাস করে ওই মার্টিনকে গিয়ে মাস্টারি করতে হয়েছে। সেই জন্য সে দেশের শিক্ষার মান ভালো। নেপোলিয়ন যেটা করেছিলেন, নেপোল পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেখানে শুধু জমিদারের ছেলেরা পড়বে না, কমন ছেলেরা পড়বে। আমি যাকে বলে আমজাদা। আমজাদা কারা? শাহজাদাকে, রাজার পুত্র। আম জনগণের পুত্ররা কি আমজাদাই তো তারা। আপনি তার সাথে হারাম রাখা, হারামজাদা বলবেন না। আমরা যারা গরিবের সন্তান, আমরা আমজাদা, আমজনতার সন্তান, খাসজাদা নয়, তারাও করতে পারবে। নেপোলিয়ন মেড দিস রেভলিউশন। নেপোলিয়নের অন্যান্য ডিক্টেটরশিপ আছে, তো সেই জন্য বিভিন্ন বিভাগে ভালো শিক্ষক নিয়োগের পূর্বশর্ত হচ্ছে শিক্ষকতা একটা আলাদা পেশা, বৃত্তি। পাঁচটা তাকে সম্পূর্ণ বেতন দেওয়া হবে। আমি প্রফেসরের সাথে একমত যে পিএইচডি যারা করবে তাদেরকে প্রথম শ্রেণীর সরকারি কর্মচারীদের সমান বেতন দিতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রকে মনিটরি অ্যালাউন্স দেওয়া দরকার। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আগে 1200 টাকা করে বৃত্তি দেওয়া হতো, এটা আমেরিকানরা করেছে, আপনারা জানেন। টেক্সাস এম ইউনিভার্সিটির আধারে, মিশিগান ইউনিভার্সিটির আধারে। তো আমেরিকানরা তো নিউ কলোনিয়াল প্রজেক্ট হিসেবে করবে, এই জন্য আমাদের আইডিএ হয়েছে, এই জন্য আমাদের বুয়েট হয়েছে, এটা টেক্সাস এম থেকে হয়েছে, আইআর হয়েছে, সবগুলো হয়েছে। কিন্তু আইআর আমেরিকানরা আমাদের মাথাকে এত নষ্ট করেছে, ক্লাস 9 থেকে যে আপনি বিজ্ঞান, বাণিজ্য, মানবিক এসব ভাগ করেছেন, একজন শিক্ষাবিদ আইআর থেকে ট্রেন পথে বন্ধিত এই বিষয়ে বলে নাই যে এই জিনিসটা সারা পৃথিবীর আর কোথাও নাই, শুধু আমাদের এখানে করেছেন। লজ্জা করে না? এইটা তো মানবিক শিক্ষানীতির যে প্রধান বৈশিষ্ট্য, মানুষের শিশু কত বছর হলে কি শিখতে পারে তার সাথে সম্মতিপূর্ণ নয়। এখন বাংলাদেশে এখনো সব চলছে যে একটা শিক্ষা সংস্কার কমিটি করেছে সরকার, এই মুহূর্তে মঞ্জুর আহমদ নামক অধ্যাপককে প্রদান করে প্রাথমিক শিক্ষা। ওনারা তো ব্রাকের নন-ফর্মাল এডুকেশনের প্রধান প্রবক্তা। এই নন-ফর্মাল এডুকেশন মানে নো এডুকেশন ফর্মালি, সেটাকে শিক্ষা বলে চালাচ্ছেন। আপনি যদি নো এডুকেশন না দেন, আমি নিরক্ষর আছি, আপত্তি আমার নাই, কিন্তু আমার যে অবিদ্যাকে আপনি বিদ্যা বলে ঘোষণা করছেন, এটা অন্যায়, ডবল অন্যায়। তো যেমন বিভিন্ন আরো এরকম আছে। আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান দুটি অভিযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অস্বচ্ছ এবং তুলনামূলক কম যোগ্য এবং কখনো অযোগ্যরাও নিয়োগ পান, এবং এই অপরের হক নষ্ট করে একাডেমি আসা ব্যক্তিরা অযোগ্যতার দুষ্ট চক্র চালু করেন। এতে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে এরকম আরো অনেকগুলো চিঠি লেখা, পত্রিকা লেখেন, দেখেন যে এখন
লজ্জাশরম বাদ দিয়ে কারা কারা অযোগ্য সেটা প্রকাশ করেন এবং অযোগ্যতা মাফ করে দেন। আমি মনে করি অযোগ্যদের উচিত স্বতন্ত্রভাবে পদত্যাগ করা। আমরা কোন পদ থেকে পদত্যাগ করছি? বাইশতলার পদ থেকে। আমাদের বান্ধবীরা সর্বপ্রথম পদত্যাগ করেছে, নাম বলবো না, বুঝতে পারছেন, বান্ধবীদের নাম বলতে নেই। আপনাদের শিক্ষকরা পদত্যাগ করে না কেন? এখন শিক্ষকরা ড্রাইভিংও জানে না। আমি আমেরিকায় পড়তে গিয়েছিলাম, যখন আমার বৃত্তি শেষ হয়ে গেছে প্রফেসরকে বললাম আমাকে আরেকটা বৃত্তি দেন, বলে ড্রাইভিং করো গিয়ে, ওইটা অত ভালো পছন্দ করা যায়। তা আমি এই শিক্ষকদের বলবো উবার চালা, তারপরে বলছি একদম বাকি থেকে উবার চালাই হবে না। দেখেন শিক্ষক শিক্ষিকারা নম্বর প্রদান ও আচার ব্যবহারে পক্ষপাতিত্ব করেন, এদিকে ছাত্রছাত্রীদের সুরক্ষা কিভাবে হবে? এটা তো কঠিন কথা, এটা আজম সাহেবের জন্য রেখে দিলাম। আইনস্টাইন, এটা একটা কঠিন প্রশ্ন, এটা নিয়ে আপনারা রাজনৈতিকভাবে বিতর্কিত হবে। আইনস্টাইন জার্মানির হওয়ার পরে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়, এর উদাহরণ আরো অনেক। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ভিসি নিয়োগের ক্ষেত্রে দেশ, জাতি, আস্তিক, নাস্তিক, রাজনৈতিক পরিচয় বিবেচিত হয়। তারপরে ওনার বোমাটা শুনেন, এখন তো যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, তাই জ্ঞানের মুক্ত চর্চার জন্য এসব ভুতুরে আইন দূরীভূত করা উচিত নয় কি? অবশ্যই উচিত না কিনা? তারপর সোজা কথা, যোগ্য হলে ইসরায়েল থেকেও নিয়োগ দিতে সমস্যা নেই। ইসরায়েল থেকে সমস্যা একটাই, তার বোমাটা এসে আপনার না, এটা দিয়ে আরো আলোচনা করা যাবে। তাহলে আগে আমি নিজেও প্রশ্ন শেষ করি। আচ্ছা, এখন এই গুচ্ছের মধ্যে অনেক প্রশ্ন আছে। গুচ্ছকে ইংরেজিতে ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ লিখতে পারতেন। আমি শব্দ কিছু বাংলা কি হবে না, পারলে আসমান থেকে না আসতে হবে না, আপনাকে মাথা থেকে তুলতে হবে। আমরা নর্থে যে শব্দ ব্যবহার করি সেটাই ব্যবহার করা যায়। গুচ্ছ ভর্তি পরীক্ষা বললে আপনাদের কেমন যেন গাছ শিউরে ওঠে না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ বলে অসুবিধা কি? ক্লাব যদি হয় গুচ্ছ বলে অসুবিধা কি? অথবা বললাম বন্দা বলতে পারে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের কি জাতীয় পরিচয় তৈরি করার কোনো চেষ্টা করা উচিত? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি জাতীয় পরিচয় তৈরি করা কি কর্তৃত্ববাদী আচরণ? আচ্ছা, আমি বলি অক্সফোর্ড ইউনিভার্সিটি কি চেষ্টা করেছে তাকে ইংল্যান্ডের জাতীয় পরিচয় দেওয়ার জন্য? অথবা গ্লাসগো ইউনিভার্সিটি কি চেষ্টা করেছে তাকে স্কটিশ পরিচয় দেওয়ার জন্য? স্কটল্যান্ড অনেক কোটি টাকা খরচ করেছে ট্যুরিজম বা পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য। সেটা অনেক তৈল পুড়িয়ে তার শাসনের সিদ্ধান্তে আসছে, লিখছে কি ওয়েলকাম টু স্কটল্যান্ড। জাতীয় পরিচয় হচ্ছে এটা। জাতীয় পরিচয় হচ্ছে আপনার আচরণের মধ্যেই, আপনি আচরিত ধর্ম অপরে শেখা। বাংলাদেশের লোকেদের লেখা বই অন্য পৃথিবীতে অনুবাদ করছে, এখন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই, বঙ্কিমচন্দ্র ঠাকুরের বই। বাঙালি মুসলমানদের অনেক সমস্যা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে তারা মনে করছে যেহেতু বাংলা ভাষায় যারা লিখে বঙ্কিমচন্দ্র সাম্প্রদায়িক লোক ছিল, বোধহয় তার বই পড়বো না। এটা কিন্তু ভালো আচরণ নয়। আপনাকে অনুবাদ করার মতো বই লিখতে হবে, নিজে অনুবাদ করবেন, অন্যের বই অনুবাদ করবেন। তো এই জন্য আইনস্টাইনে তো গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিচয় তৈরি করার জন্য চেষ্টা করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সত্যি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে, এইটাই জাতীয় পরিচয়। লোকের পৃথিবীর 1 নম্বর না হোক, 2 নম্বর না হোক, 10টা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সমস্ত মানবিক সম্ভাবনা আছে। আমি যে মানবিক সম্ভাবনা আছে যদি একে ঠিকভাবে পরিচালিত করা হয়। এখন আপনি যদি বলেন যে আপনাকে যদি এই দায়িত্ব আপনি পারবেন, আমি পারবো না, এটা জাতীয় দায়িত্বের ব্যাপার। জাতীয় পরিচয়টা কাকে বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া যুগপদ হবে, মানে পার দুইটা হবে। এটা বিদেশি ভাষাও দক্ষ হবে, দেশি ভাষাও দক্ষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নতুন তৈরি হয় তখন বাংলায় শুধুমাত্র জগন্নাথ হলের আপনার বার্ষিকী বেরোতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ যে পত্রিকাটা আছে সেটা আগে বেরোতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা ছোট ছোট হরপ্রসাদ শাস্ত্রীদের আমলে। তো সেই রকম পত্রিকা এখন আর বের হয় না। সেখানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন, সিলভালিয়াটি লিখেছেন, মানে পাশ্চাত্যের বড় বড় পণ্ডিতরা যাদের যে শহীদুল্লাহ সাহেব পড়তে গেছেন তাদের লেখা বেরোতো। প্রথম দিকের সংখ্যাগুলো এখনো বিশ্ববিদ্যালয়ে বের করেনি। আপনি বাংলা একাডেমি চেষ্টা করতে পারেন সেগুলো। বাংলা একাডেমিতে ইংরেজি যাও, এটা কর্তৃত্ব, এটা হচ্ছে পরিচয়। আরেকটা পরিচয় হলো বিশ্ববিদ্যালয়, এটা তারপর আমাকে আক্রমণ করে লিখেছেন। বেহার বিপ্লবে আপনারা দেখতে পাই কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পায়ে হেঁটে ভারতে গিয়েছিল এবং বিপ্লবের ফল অথবা ফসল অন্যরা করে তুলেছিল। জাতীয় জীবনে আমাদের জুলাই অভ্যুত্থান কি ব্যাহত হওয়ার লক্ষণ নির্দেশ করে? সাকির ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা খুব ভালো প্রশ্ন। আমাদের
আজকে প্রথম আলোতে মাহবুব আলম সাহেবের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে। তো মাহবুব আলম সাহেব ভালো করে বক্তৃতা শুরু করছেন যে আহমদ বলেছিলেন 1972 সনে, মানে বুঝতে পেরেছিলেন আহমদ সভা বুদ্ধিজীবীরা 1971 বুঝতে পারেনি। তো মাহবুব সাহেব নিজেকে আহমদ সভার জুতায় দাঁড় করিয়ে বলেন এই জুলাই অভ্যুত্থানও এখনকার বুদ্ধিজীবীরা বুঝতে পারেনি। কিন্তু এর মধ্যেই বেহাত হওয়ার সম্ভাবনার জবাব তিনি দিয়েছেন, এটাও বেহাত হতে পারে। সিম্পল একটা কথা বলি, 1971 সনে বাংলাদেশের স্বাধীনতার যে মূল ঘোষণাপত্র 10 এপ্রিল ছিল, সেইটাতে কি লেখা ছিল? আমরা যে নতুন রাষ্ট্র তৈরি করবো তার মূল হিসেবে 3টা: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা। সেখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ কোনো কথাই ছিল না, সমাজতন্ত্রও ছিল না। এগুলো সব 72 সনে আবিষ্কার করা হয়েছে। এমনকি 71 সনের 22শে ডিসেম্বর ঢাকায় নেমে বিমান থেকে সেক্রেটারিয়েটে আসার পরে তাজউদ্দিন আহমেদ, তিনি তখনও প্রধানমন্ত্রী, যে বক্তৃতা দিয়েছিলেন তাতে জাতীয়তাবাদ কথা ছিল না। এটা সংবিধান লেখার সময় যোগ করা হয়েছে। এই জন্য বলছি এইটা 71-এর মুক্তিযুদ্ধের সময় শব্দগুলো ছিল না। ওই বেহাত হওয়ার লক্ষণ কিন্তু ওই সংবিধানের মধ্যে আছে। এই সংবিধানটা কিন্তু সম্পূর্ণ 71-এর স্পিরিটের সাথে বেইমানি করে লেখা হয়েছে। The spirit was equality, human dignity and social justice. এটা 10 এপ্রিলের ঘোষণা। শেখ সাহেবের নামে যে ঘোষণা চালু হয়েছে পরবর্তী ঘোষণা, এই সম্পূর্ণ ভুয়া, জালিয়াত। কিন্তু এটা বলতে আমরা পারি না, কিন্তু তার কোনো প্রমাণ হাজির করে নাই। শেখ সাহেবের কোনো মুখের জবান বাণীবদ্ধ নাই, কোনো স্বাক্ষর নাই, একজন ট্রান্সমিট যে করেছে সেরকম কোনো নথিও নাই। এই জন্য একটা দেশ এরকম চলতে পারে। বেহাত হওয়ার লক্ষণ তখনই ছিল যে 1972-এ এই বিপ্লব বেহাত হয়ে গেছে। বেহাত শব্দটা অনেকে পছন্দ করেন না, এটা ইংরেজি শব্দ প্যাসিভ রেভলিউশনের অনুবাদ, হয়তো সঠিক অনুবাদ নয় কিন্তু কাছাকাছি। তা আমার মনে হচ্ছে এখনো বিপদ কিন্তু অভ্যুত্থান আছে। আমরা এখন যে জায়গার মধ্যে আছি, বিপ্লব তো বেহাত হওয়া 50% সম্ভব। ওই যে অর্ধেক গ্লাস খালি, অর্ধেক গ্লাস ভরা। আমি এখন পুরোপুরি আর বলতে পারবো না। আচ্ছা, আরো অনেক আছে, একটু এই জাতীয় প্রশ্ন। আর একটা হচ্ছে আরেকটা নতুন প্রশ্ন, এটা হলেন ইউজিসি সম্পর্কে যা বলেছেন এটা বোধহয় রিপিট হয়ে যাবে। আমি আগে বলেছি ছাত্র রাজনীতির নামে যা করা হচ্ছে। ইউজিসি জিনিসটা তৈরি হয়েছিল আপনারা জানেন ইংরেজ আমলে। এই ইউজিসি নয়, তারা বলছিলেন সরকারের কাছ থেকে যে টাকাটা স্কুলে দেওয়া হবে এটার নাম মঞ্জুরি। এটার নাম ছিল গ্রান্টস -in-aid। এটারই বাংলা অনুবাদ হচ্ছে মঞ্জুরি। তো এই মঞ্জুরি দেওয়ার জন্য সরকার একটা সংস্থা থাকবে, বিশ্ববিদ্যালয় কত টাকা পাবে, কিন্তু সেটা যে কেড়ে নেওয়া হয়। আচ্ছা, আমাদের টাকা, এই যে আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের যে বাসগুলো আসে না, এখানে লেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপহার। এখন এক জায়গায় দেখলাম প্রধান উপদেষ্টার উপহার। বিশেষ করেন এই যে বিপ্লব বেহাত হতে শুরু করেছে, এটা প্রধান উপদেষ্টার বাপের সম্পত্তি থেকে দেওয়া হয়নি, এটা রাষ্ট্রীয় ফান্ড থেকে তিনি কর্তৃত্ব ব্যবহার করে এটা বন্টন করেছেন। যদি তার বাড়ি থেকে দিয়ে থাকে তাহলে লিখতে পারবেন, তখন প্রধান উপদেষ্টার লেখার দরকার নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপহার লিখলেও চলবে। এই যে প্রধানমন্ত্রীদের লেখা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাসের জন্য এত লালায়িত যে ওই রকম নামের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে কোনো কীর্তি দেখাতে পারে না। আমিও তাদেরই একজন, আমি আপনাদের যে পবিত্র বলছি না। কেন বলতে গিয়ে এই বাস আমরা উঠবো না, এই সাহস আমাদের দেখানোর যোগ্যতা নেই। এই জন্য বিপ্লব ব্যাঘাত হয় আর কি। তো যা হোক, আরেকজন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ধারা যাবে। লাস্ট প্রশ্নে আমি এটাই ধরি, দুটো প্রশ্ন। একটা হচ্ছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘর্ষের কারণ কি মনে করেন আপনি? আপনারা সকলে আমার চেয়ে ভালো জানেন না, আমার মনে করার উপর কিছু নির্ভর করে। এটা অনেকগুলো উৎস থেকে হয়। একটা সমাজে কিছু লোক আছে যাদের জগৎদৃষ্টি কুয়ার ব্যাঙের মতো, কুয়ার মধ্যে সীমিত। এখন তারা সাম্প্রদায়িক রাজনীতি করতো। এখন আজকে বদরুদ্দিন ওমর সাহেবের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, এর উত্তর উনি ওখানে কথা দিয়েছে বণিক বার্তায়। বৃদ্ধ বদরুদ্দিন ওমরের বয়স 90 বছর। পড়ে দেখেন উনি যে বাংলাদেশের এই বিপ্লবগুলিতে তিউনিসিয়া কিংবা মিশরের মতো হবে না। মানে উনি কি বলেছেন উনিই জানেন। এখন আমাদের এই যে অনেকগুলো মন্দিরে হামলা হচ্ছে, আবার মাজারেও হামলা হচ্ছে, এই জিনিসটা অর্কেস্ট্রেটেড। মানে আমি ষড়যন্ত্র শব্দের ব্যবহার করছি না, এটা সংগঠিত হামলা। কিন্তু ওমর সাহেব বলছেন এগুলো কিছু দুর্বৃত্ত লোক করছে। আমি জানি এই দুর্বৃত্ত লোকেরা কখনো এইভাবে করে না। যারা জাগ্রত জনতা, যারা শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আজকে তারা বিভ্রান্ত কেন তাহলে? আপনাদের যাদের জিনিসটা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত কিনা? আমাদের দেশে যে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে,
ভালো হোক মন্দ, ডক্টর মোহাম্মদ এনামুলের লেখা পূর্ব পাকিস্তানে ইসলাম অথবা বাংলায় বঙ্গে সুফি প্রভাব, হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গল, এসব বই পড়ে দেখেন। আমরা সবাই একমত হব না, কিন্তু উনি যেটা বলেছেন সেটার সাথে বহু লোক একমত যে সুফি দরবেশ আউলিয়া যাদেরকে আমরা গাউস কুতুব বলি, তাদের নানা কেরামতি এবং ইসলামের যে সাম্যের ডাক ইত্যাদির কারণে এদেশের বহু নিপীড়িত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একদিনে করে নাই, গত 800 বছরে করেছে। আরবদের মাধ্যমে কিছু হয়েছে, তুরস্ক ইরান থেকে আসা হয়েছে, এবং তাদের নানা জায়গায় এই যে খানকা দরগা আছে, এটা ঠিক যে আপনারা জানেন বন্যার মধ্যে মূল পানির সাথে পলি আসে, তাতে কিছু আবর্জনাও আসে, মরা গরুও আসে, কাজে স্রোতের মধ্যে কিছু কিছু ধর্ম ব্যবসায়ীও আছে। আমরা শুধু ধর্ম ব্যবসায়ীটা দেখেছি, আজম সাহেব বিশেষজ্ঞ লাল সালুর উপরে, আপনারা জানেন কিছু লাল সালুও আছে, কিন্তু মানুষের যে বিশ্বাস যে কারণে ইসলাম ধর্মের প্রসার এদেশে হয়েছে, তার মধ্যে সুফি দরবেশদের হযরত শাহজালালকে আমরা সম্মান করি, শাহ মখদুমকে সম্মান করি, খান জাহান আলীকে সম্মান করি, অথবা পীর বদরকে করি। এদের দরবারে হামলা হওয়া আমার মনে হয় এটা আতঙ্কের বিষয়, মানে এটা আমাদের কলিজায় যায়। অনেক বলছে মাইজ ভান্ডারের লোক শেখ হাসিনার দালালি করেছে, কিন্তু নজরুল বসার মাইজ ভান্ডার করেছেন, কিন্তু মাইজ ভান্ডার আর নজরুল বসার এক জিনিস নয়, এটা আমি দৃষ্টিগোচর করতে বলবো। শেখ হাসিনা বাংলাদেশ এক জিনিস নয়। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আপনি বের করে দিতে পারেন, কিন্তু বাংলাদেশকে আপনি বের করে দিতে পারেন না। আমি যে মাইজ ভান্ডারের একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে, সুফি ঐতিহ্য আছে, যেখানে কবি আর রমেশের মতো লোক যার ভক্ত ছিলেন, এবং সেটা একসময় পাকিস্তান আন্দোলনের পরবর্তী যে আন্দোলন, এই যে কৃষক আন্দোলন চট্টগ্রাম অঞ্চলে, সেখানে একটা প্রগতিশীল ভূমিকা পালন করছে। এখন নজরুল মুসলমান মাইজ ভান্ডারে যদি এমপি হওয়ার জন্য সরকারের দালালি করে থাকেন, এই দালালি তো বাংলাদেশে সবাই করেছে, 300, 600, 900 লোক করেছে। সুতরাং মাইজ ভান্ডারে হামলা করার জন্য ওইটাকে একটা ছুতা হিসেবে ব্যবহার করা আমি সঠিক মনে করি না। হান্স হার্ডার বলে আমাদের এক বন্ধু আছেন জার্মানি, তিনি মাইজ ভান্ডারের উপর একটা পোস্ট রাখতেন, তিনি লিটারালি কেঁদেছেন ফোনে, বলে এটা কি করতেছো তোমরা? আমি তো ভাই আমরা তো করতেছি না, কিন্তু তোমরা তো ঠেকাতে পারতেছো না কেন? উনি একজন খ্রিস্টান, বলতে পারেন সেকুলার খ্রিস্টান। তো সেই ভদ্রলোকের কথা হচ্ছে এরকম। আমাদের বন্ধু সুজিত চৌধুরীকে জিজ্ঞাসা করেন, সুজিত আমাকে কেন গেল, ওইটা গণতান্ত্রিক অধিকার কমিটির সভা হচ্ছিল যেদিন আমাদের শহীদ মিনারে। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের জন্য সঠিক নয়। আমরা বহু ধর্মের সহাবস্থানে যদি বিশ্বাস না করি, বহু জাতির সহাবস্থানে বিশ্বাস না করি, তাহলে আমাদের বিপ্লব বিপদগ্রস্ত হবে। সেখানে আমি লাস্ট প্রশ্ন, তথাকথিত সেকুলারদের তৈরি কৃত্রিম ইতিহাস ও সংস্কৃতির সমস্যার সমাধান করতে না পারলে 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় কিনা? এখন হচ্ছে সেকুলার কথাটা আমি আগে বলেছি, যে সমস্ত লোক নিজেকে সেকুলার বলে সে সেকুলার নয়। মনে হবে যেসব লোক আমাকে ইসলামের একবারে খাস নিশান বর্দার মনে করে, সে ইসলামের না হতে পারে। মানুষ যা বলে তা সে নয়, মানুষ যা করে সে তাই, এটাই দেখেন সেকুলার কথা না। আমি বাংলাদেশে আমি এই কথাটা দিয়ে আমি শেষ করি, সেকুলার না হলে আপনি গণতন্ত্র করতে পারবেন না। আমি গণতন্ত্র যেটা বুঝি, এটা হলো প্লেটো থেকে কার্ল মার্কস এই বৃত্তের মধ্যে যে গণতন্ত্রের আইডিয়া, সেটা হচ্ছে সকলের জন্য সমান সুবিধা যদি তৈরি না করেন তাহলে গণতন্ত্র হবে না। প্রশ্ন হচ্ছে সুবিধাটা কতটুকু যাবে গোড়ায়? শুধুমাত্র ভোট দেওয়ার ক্ষেত্রে সমতা, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমতা, কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে তো সমতা নাই, খাদ্যের ক্ষেত্রে তো সমতা নাই। যদি আমি দেশের জন্য একটি ভালো শাসক শ্রেণী চাই, শাসক শ্রেণী বলতে বোঝাচ্ছে সিভিল সার্ভিস ক্যাডার চাই, তাহলে তাদের সবাইকে সে সমান শিক্ষার সুযোগ দিতে হবে। সেই সমান শিক্ষার সুযোগ দিতে হলে তাদের সবাইকে যা যা গ্যারান্টি দিতে হবে, এটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটিস ফর অল। এইটারই একটা মার্কসীয় অনুবাদ হচ্ছে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাবিলিটি অ্যান্ড টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড। এইটা যদি আমরা সম্ভব হয় তখন গণতন্ত্র তার পূর্ণতা পায়। এটাও হচ্ছে সামাজিক গণতন্ত্র, মানে ন্যায় বিচার ভিত্তিক গণতন্ত্র। আমি বলি প্লেটো থেকে মার্কস পর্যন্ত আপনারা পলিটিক্যাল সায়েন্সে যারা পড়েন, বিশেষ করে সমালোচনা, প্লেটোর কমিউনিজম ও কার্ল মার্কসের কমিউনিজমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটুকুই, মানে মার্কস বলছেন কি যদি আপনি এই শাসকের স্থলে যদি বড় লোকদের রাখেন, তারা এটা কখনো করবে না। সুতরাং যারা সবচেয়ে অবহেলিত এবং নিম্ন বর্ণে আছে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে, এরই নাম হচ্ছে বিপ্লব। আপনি সেটা একমত যদি না হন, আদর্শ হিসেবে এটা সঠিক আছে, প্রত্যেককে তার সামর্থ্য বিকাশের সুযোগ দিতে হবে, এটা হবে গণতন্ত্র। এমন আমাদের সেকুলার যে ইতিহাসটা করেছে, এটা তো সেকুলার নয়, কৃত্রিম ইতিহাস সংস্কৃতি। এটা বাংলাদেশে ধরেন একটা কথাই বলি,
বাংলাদেশে গত 800 বছর ধরে, আমি 12 বছর বলছি না, চট্টগ্রামের 12 বছর ইসলাম ধর্ম আছে। বাংলাদেশের সংস্কৃতিতে ইসলামের আগের যেটুকু আছে সেটাই বাংলাদেশ। এবং দেখেন তারা একটা শব্দ তৈরি করছে, বাংলা অঞ্চল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনবঙ্গের শিক্ষকরা এই কাজ করেছে, বাংলা অঞ্চল। মানে অর্থাৎ জিনিসটাকে আমাদেরকে হাস্যকর করে তোলা। বাংলা এবং তার আশপাশের এলাকা তো বাংলা অঞ্চল বলতে পারেন, অর্থাৎ বাংলা অঞ্চল হচ্ছে ভারতবর্ষের একটি অংশ। কিন্তু বাংলা অঞ্চলের যে স্বাধীনতার স্পৃহা অনেক দিন থেকে চালু হয়েছে এবং সেটাকে একটা আধুনিক রূপ দেওয়া হয়েছে বাংলাদেশের ইসলাম ধর্ম প্রবর্তনের পর। যে কারণে এটা ভালো মন্দের কথা আমি বলছি না, সেটাকে সম্পূর্ণ অস্বীকার করলে ইসলামের সাথে জড়িত যা কিছু আছে তাই বাংলার সংস্কৃতির অংশ নয়, এই যে মনোভাব, এটা অত্যন্ত ভুল মনোভাব। এবং এই ভুল মনোভাবের কারণে আমাদের বলা উচিত। তারপর বিপরীতও বলি, অনেকে মনে করেন যে ইসলামের আগে যা ছিল, আল মাহমুদ সাহেবের মতো আর কি, বকতিয়ারের ঘোড়া যখন দাঁড়াইলো তার আগে পর্যন্ত কোনো কিছুই যেহেতু ইসলামের সাথে সম্পর্ক না, সবই আইয়ামে জাহিলিয়া এবং সেগুলো বাংলা সংস্কৃতির অংশ না। এইটা করা উচিত হবে না। ঠিক। অধ্যাপক সলিমুল্লাহ।